বাংলা নিউজ গ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে আজকে আছেন সমাজসেবী বলরাম বসু, এবং যে বিষয়ে আমরা যাব সেটা হচ্ছে ভুয়ো পরিচয়, ভুয়ো নাম এবং ভুয়ো নাম নিয়ে, ভুয়ো পরিচয় নিয়ে সাংসদ। আমরা কথা বলবো বলরামদার সাথে। বলরামদা, একদম সরাসরি চলে আসছি এই ভুয়ো পরিচয় নিয়ে, ভুয়ো নাম নিয়ে, এবং সমস্তটাই ভুয়ো, তার এডুকেশনও ভুয়ো, যেটা দিয়েছে সমস্তটা ভুয়ো নিয়ে তিনি বিজেপির সাংসদ হয়ে বসে আছেন। ইতিমধ্যেই অনন্ত মহারাজ, যিনি কিনা নেতাজিকে অপমান করেছেন এবং গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে রীতিমতো প্রতিবাদে নেমেছেন। কি বলবেন, একজন ভুয়ো সাংসদ সে কি এখনো সেই আসনে বসে থাকার যোগ্যতা অর্জন করতে পারে? কি মনে হয় আপনার? প্রথমে সবাইকে নমস্কার। আপনার প্রসঙ্গে এটা বলি, যার বাপের নামে ঠিক নেই তার প্রসঙ্গে কি বেশি কিছু বলা উচিত? প্রথম কথা হচ্ছে যে গগেন্দ্র রায়, সেটা ওনার বাবা না ওনার বন্ধুর বাবা? প্রথম কথা এটা, আগে ওনাকে এটা প্রমাণ করতে হবে। ওনার এই উপেন ধরা কি, মানে এটা কি ওনার ছদ্মনাম বা অরিজিনাল নাম? মানে অনন্ত মহারাজ, আপনি যখন কিছু করতে আরম্ভ করবেন, আপনার পুরো প্রতিটা দিনের কথাবার্তা সব আমরা খুঁজে বার করবো। ফলে আপনার শখ হয়েছে তো যে একজন স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, দেশনায়ক, রাষ্ট্রনায়ক, হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর পেছনে লাগার জন্য আপনার অবস্থা এমন করে দেবো, আপনার আপনার শ্বাস নিতে কষ্ট হবে। এবং আপনার যে সমস্ত রাজবংশীদের উস্কাচ্ছেন না, তারা আমাকে ফেসবুকে রেগুলার গালাগালি করে যাচ্ছে, তাও কি পুরো বাংলা লিখতে পারছে না, পুর বুকে এইসব লিখছে, পরিষ্কার বাংলাও জানে না, বাংলার পশ্চিমবাংলা থেকে। তো তাদের বলবেন যে আপনাকে যেন সামলে রাখতে। আর ব্যাপারটা কি হচ্ছে, এই ধরনের যারা চৌর্যবৃত্তি, সমস্ত বিষয়, এর নাম চুরি, ওর নাম চুরি, আপনার এডুকেশন যেটা আছে, আপনার যে স্কুলের কথা আপনি বলছেন, সেটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল। হ্যাঁ, মানে উনি বলেছেন স্বরূপেটা ইংলিশ হাই স্কুল বলে একটি স্কুলে নাকি উনি পড়েছেন, যেটা উনি পার্লামেন্টে যে এফিডেভিট, যেখানে সমস্ত তথ্য সাংসদদের জমা দিতে হয়, সেখানে দেওয়া আছে। কিন্তু এই ধরনের স্কুল বলে কিছু নেই, যেটা আছে সেটা আসামের, মানে আসামিয়া বোর্ডের একটি স্কুল, সেটাও ভুয়ো। হ্যাঁ, মানে সেটা কি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না? কোনটা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বলুন বা যে সমস্ত স্কুলগুলো রেজিস্টার থাকে, এই স্কুলটা তো তার আন্ডারে নয়। আর এটা তো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নয়, এটা একটা অসমিয়া মিডিয়াম স্কুল, আসাম বোর্ডের আন্ডারে। এগুলো করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি অত্যন্ত বিজ্ঞ, আপনার তো একাডেমিক কোয়ালিফিকেশন আমার বাড়িতে যে কাজ করে তার থেকে কম। আমার বাড়িতে যে সহায়তা করে, তার গৃহ সহায়িকা, তার থেকে কম। তাহলে আপনি মনে করবেন যে আপনি সর্বজ্ঞ হয়ে গেছেন। এবার যখন রাষ্ট্রবাদীদের আক্রমণগুলো হবে, আপনাকে আমি মানুষ হিসেবেই প্রথমে মনে করি না। উনি তো নিজেকে মহারাজ বলেন, অনন্ত মহারাজ, সেটাও কি জালি মহারাজ? কোথাকার রাজা, কোথাকার মহারাজ, একদম অসম থেকে পালিয়ে আসা মানুষ। তিনি পাগড়ি বেঁধে, রাজাদের মতো পাগড়ি বেঁধে ঘুরে বেড়ান, পার্লামেন্টও সেভাবে যান। আমাদের এখানে ওই কোম্পানি বাগান বলে একটা জায়গা আছে, চিতপুরের কোম্পানি বাগান বলে একটা জায়গা আছে, সেখানে যাত্রা দলের অনেক কিছু সাজ পোশাক পাওয়া যায়। তো আপনি যদি মনে করেন ওখান থেকে কিছু সাজ পোশাক ভাড়া নিয়ে আপনি রাজা হয়ে যাবেন, মহারাজ হয়ে যাবেন, মানে সম্রাট হয়ে যাবেন, বোকা বোকা কাজগুলো করছেন মানুষ, বাঙালি মানুষ। কি আপনার কি মনে হয়, আপনার যারা সাগরেদ রয়েছে, বুদ্ধিদীপ্ত জায়গাটায় আপনার মনে হয় আপনার যারা সাগরেদ রয়েছে আর বাঙালিরা দুটো এক জায়গায় পড়ছে? আমি কিন্তু পুরো মানে সমাজকে বলছি না, আপনার যারা সাগরেদ হয়ে উঠেছে, আপনার চারপাশে যারা ঘুরঘুর করছে, পুরো রাজবংশী সমাজের অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে,
তাদের প্রতি আমার নমস্কার। কিন্তু আপনার যারা সাগরেদ হয়ে চেলাচামুন্ডে হয়ে ঘুরে বেড়াচ্ছে না চাকর বাকর শ্রেণী, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, তাদের বুদ্ধিদীপ্ততা মনে করেন যে বাঙালিদের তার থেকে কম আছে। ফলে একটু সীমাবদ্ধ হয়ে কাজ করুন। আর যা করছেন তাতে মানে আপনার নিজের মানুষ আপনাকে জুতো পেটা করবে। আপনার নিজস্ব যে সমাজ থেকে আপনি বলছেন না আমি রাজবংশী, আপনার সমাজ আপনাকে জুতো পেটা করবে। কয়েকদিন অপেক্ষা করুন, যখন আপনার ওই যে চাঁদা তোলা রাজা বলে বিভিন্ন জায়গা থেকে টোল কালেকশন করে যে আপনার প্রাসাদটা তৈরি হয়েছে, যে রাজত্বটা আপনি করছেন, হ্যাঁ, গরিব মানুষগুলো যেগুলো দুমুঠো খেতে পায় না, মানে সামান্য রোজগার করে কোনো রকমের সংসার চালায়, তাদের কাছ থেকে যখন আপনি এই তোলাগুলো তুলে রাজার মতো চালাচ্ছেন না সংসার, রাজার মতো পরিবার চালাচ্ছেন, আপনার দৈনন্দিন জীবন চালাচ্ছেন, সমস্ত ডকুমেন্টসগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে রেখে দিয়েছে। সেইগুলো ডকুমেন্টসগুলো চাইলেই তো আর্কাইভ থেকে পাওয়া যেত, কিন্তু পড়াশোনা করতে পারতেন। তিনি এই ধরনের ব্যবস্থা কেন তৈরি করতে চাইলেন? কেন তাকে ওই বঙ্গবিভূষণ না বঙ্গভূষণ যেটা পেয়েছে সেটা ফেরত নিতে হলো? না না না, কেন দেওয়া হলো? তার কারণ সেটা তো দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তার কারণটা কি? সেটা বুঝতে হবে কে দিয়েছে। হ্যাঁ, না না, তার কারণটা কি? মমতা বেসিক্যালি টুকরে টুকরে গ্যাংয়ের একটা আলাদা মুখ। ফলে তিনি প্রমোট করছেন এমন একজন লোককে যে সেইখানে গিয়ে, তার কারণ আপনাকে মনে রাখতে হবে জায়গাটা কোন জায়গায়, উত্তরবঙ্গের সেই জায়গাটা যেখানে চিকেন নেক এবং অন্য মানে ওই করিডোরটা রয়েছে। ফলে সেখানকার মধ্যে দিয়ে আমরা এগোই। কারণ আমাদের এখানে একজন দরিদ্রতম একজন চাষিরও একটা ভোট, আর নোবেল প্রাইজ পাওয়া একজন শিক্ষাবিদ বা বিজ্ঞানী তারও একটা ভোট। ফলে সমস্ত রাজনৈতিক দলের তার চেষ্টা আছে যে সেখানকার যে কমিউনিটি লিডার তাদের প্রমোট করা। মানে রাজবংশী ভোটটা চলে যাওয়ার ভয়তে এটাকে তো স্বীকার করতে, ডেমোক্রেসিতে এটা স্বীকার করতেই হবে। এটাকে অস্বীকার করে তাহলে এই ধরনের মানুষকে বসাতে ওইটাই হবে। বলছি, না না, আমি ওইটাই বলছি কিছু ভোটের না। জন্য এবার কথা হচ্ছে, যদি ব্যাপারটা হচ্ছে এই ভদ্রলোক তো চিরকাল রাজবংশীদের উস্কে গেছেন, কেএলও মুভমেন্ট মুভমেন্ট গুলো এই ভদ্রলোক চিরকাল উস্কে গেছেন। যেই উস্কেছেন বেশ কিছু অংশ মানুষ তারা তার পক্ষে চলে গেছে। এবার কথা হচ্ছে রাজবংশী আমাদের কি এমএলএ কম আছে, এমপি কম আছে? কম নেই। বিষয়টা এখানে আছে, এনারা কেউ তো আর ওই উগ্রপন্থী মতবাদ তাদের মধ্যে দেয়নি। তারা শিক্ষার কথা বলেছে, তারা রাষ্ট্রবাদের কথা বলেছে, তারা ধর্মের কথা বলেছে, তারা একত্রিতকরণের কথা বলেছে, সারা ভারতবর্ষের সমস্ত একত্রীকরণ বলেছে। ফলে তাদের যে অ্যাকসেপ্টেন্স, আর যদি উগ্রপন্থী মতবাদ যদি কেউ করে, মানে ঠিক আপনি দেখুন পাঞ্জাবে খালিস্তানপন্থী খুব কম আছে, কিন্তু তাদের এফেক্টিভনেস অন্য অন্য যারা আকালি দল রয়েছে বা কংগ্রেস রয়েছে বা বিজেপির, তাদের মধ্যে প্রভাব কিন্তু ততখানি বিস্তার করতে পারেনি যতখানি খালিস্তানপন্থীরা পৃথক একটা জায়গার দাবিটা করছে। উনার অ্যাডভান্টেজ পয়েন্টটা এখানে, যে কারণে বিজেপি তাকে ঠান্ডা করার জন্য, তো টেকনিক্যালি বলছি যে ঠান্ডা করার জন্য, যে তুমিও ভাই পার্ট অফ সিস্টেম, তুমি এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ব্যাপারটার মধ্যে ঢুকো না, তুমি এতে যাও, রাজ্যসভায় যাও যেখানে আইন তৈরি হচ্ছে, আইনসভায়, সেখানে গিয়ে অন্তত একটা কথা বলি, 8 পাসও যদি আমরা ধরে রাখি, একটা 8 পাস করা মানুষে আইন তৈরি করবে ভারতবর্ষের, যে ভারতবর্ষের ইতিহাসের অজানে না, যে নেতাজিকে নিয়ে গালমন্দ করে, সে তৈরি করবে? মানে সেই ভরসাটা কি যারা দেশ চালাচ্ছে তারা করতে পারে এই মানুষের ওপরে, যে তিনি আইন তৈরি করবেন? আইন তৈরি করার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে, সেই যোগ্যতা কি এই ভুয়ো মহারাজ যে ঘুরে বেড়া লোকটার মধ্যে আছে? আপনি বললেন আইন সভায় যাওয়ার কথা, রাজ্যসভায় যাওয়ার কথা। রাজ্যসভায় যেতে গেলেও একটা ন্যূনতম ক্রাইটেরিয়া দরকার লাগে বলরাম দা, এটা দেশের জন্য, এটা দেশের ব্যাপার। এবার এই জায়গাটায় আমি পয়েন্টটায় আসছি যে মানে একাডেমিক পড়াশোনা আর শিক্ষা দুটো এক জিনিস নয়। আমি বারবার করে অশিক্ষিত কথাটা বলছি। ব্যাপারটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তিনি তো কোনোদিন স্কুলে যাননি। রামকৃষ্ণদেব কি খুব বড় শিক্ষিত ছিলেন?
মানে একাডেমিক তারা মহাপুরুষ। আমি বলরাম দা, যদি ওই বিষয়ে আমরা কথা বলি, তারা মহাপুরুষ, তারা আর নিশ্চয়ই ভুয়ো অনন্ত মহারাজের না আমি ওটা ডিফেন্ড করা জাস্টিফিকেশন বা ডিফেন্ড করাও যায় না, জাস্টিফাই করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম হতেই পারে যে কারুর হয়তো এমনি স্কুলিং কম আছে, কিন্তু তার মধ্যে অনেক মেধা শক্তি, অনেক ধীশক্তি, বই পড়ে অনেক জ্ঞান, পড়াশোনা করে সেগুলো হয়েছে। পুঁথিগত বিদ্যাটাও একটা বিদ্যা হয়। এবার কথা হচ্ছে যে এইটা হয়তো বিজেপির কোনো একটা জায়গায় ল্যাকুনা রয়ে গেছে, যে ওনার সম্পর্কে, ওনার এই মেধা সম্পর্কে খুব একটা বেশি চিন্তা ভাবনা করা হয়নি। এটা স্বীকার করতে কোনো জায়গায় অসুবিধা নেই, এই মেধার জায়গাটা সেইভাবে রিসার্চ করা হয়নি। তাকে দেখা হয়েছে তিনি কত মানুষকে রিপ্রেজেন্ট করে, সেই কারণে হয়তো ওনাকে করা হয়েছে। এবং পরবর্তী সময়ে যখন উনি স্বীকারটা করলেন, উনি তো এমনি এমনি স্বীকার করেননি, বিজেপি তাকে বাধ্য করিয়েছে স্বীকারটা করতে। সেখানে বিজেপি বুঝতে পারছে যে তিনি যে কথাটা বলেছেন সেটা আড়াআড়ি ভাবে একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য এই বিষয়টা করে, এবং ভুল তথ্য, ভুল কথা, একদম ভুল তথ্য। তার কারণ হচ্ছে মানে যিনি জার্মানি থেকে একটা ছোট্ট সাবমেরিনে করে ইয়েতে যাচ্ছেন, জাপানে যাচ্ছেন, যেটা মানে কয়েক ঘন্টা বাদে বাদে সমুদ্রের উপর উঠে আসছে, ব্রিটিশ প্লেন এবং আমেরিকান প্লেনগুলো তাকে সার্ভিলেন্সে রাখছে, সেই জায়গায় সেই মানুষটার দেশপ্রেম, বিপ্লব, রাষ্ট্রবাদ সম্পর্কে কোনো প্রশ্ন করার অধিকার ব্রিটিশরাও করেনি। একদমই ব্রিটিশরাও করেছে যে এ হচ্ছে সব থেকে সাংঘাতিক। এবং যখন স্বাধীনতা হয়ে গেল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ছিলেন এটলি যখন এখানে আসেন, এখানকার একজন জাস্টিস ছিলেন চ্যাটার্জি, তো তার সঙ্গে বন্ধুত্ব ছিল আর কি। ব্রিটেনে গিয়ে পড়াশোনার সূত্রে তাদের সঙ্গে পরিচয়, তো তখন যখন এসে তখন তাকে জিজ্ঞেস করছেন, এটলিকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি বলো, এখানে গান্ধীর আন্দোলনটা করেছে না এখানে নেতাজির বিষয়টা ব্রিটিশদের এখান থেকে ছেড়ে আসতে বাধ্য করেছে? তখন এটলির নিজের মুখে স্বীকারোক্তি যে মানে মহাত্মা গান্ধীর যতগুলো মুভমেন্ট হয়েছে তাতে ব্রিটিশদের উপর মিনিমাম এফেক্ট হয়েছে, আর ম্যাক্সিমাম এফেক্টটাই হয়েছে নেতাজির এই মুভমেন্ট। এবং শুধু তার উপরে ওনার যে আজাদ হিন্দ বাহিনী তৈরি করা, সেটার একটা বিশাল একদম শুধু আজাদ হিন্দ বাহিনীর মানে ইন্ডিয়ার রাইট সাইড দেখলে হবে না, আপনার কি মোটিভ আছে সেটাও জানা যাবে। ওনারা এই ঘটনা করছেন, ওনারা ভারতবর্ষকে ভেঙে দেওয়ার জন্য এই বিষয়টা করতে চাইছেন। মানুষ জুতো বেটা করবে, তার জন্য তৈরি। বলরাম দা, ইতিমধ্যেই কিন্তু তিনি একটা ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলছেন, আমি নেতাজিকে নিয়ে যা বলেছি আমি ভুল বলেছি, আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে। তিনি ক্ষমা চেয়ে একটি বার্তা দিয়েছেন, কিন্তু এই বার্তার পরেও কি তাকে সত্যি ক্ষমা করা যায়? যে জঘন্য যে অপরাধটা তিনি করেছেন আমাদের দেশনায়ক নেতাজিকে নিয়ে, তারপরে কি একটা ভিডিও বার্তাতে তাকে ক্ষমা করা যায়? এটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা জানি মমতার সরকার তাকে পুরস্কৃত করেছিলেন, তাকে বঙ্গ বিভূষণ একটা সম্মান দিয়েছিলেন। সেই সম্মান কিন্তু ইতিমধ্যে ফেরত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। মানে শুধুমাত্র সম্মান ফেরত নেওয়া এবং একটা ভিডিও বার্তাতে ক্ষমা চেয়ে নেওয়াটা কি অনন্ত মহারাজের ক্ষমা হয়? অশিক্ষিত মানুষ সম্পর্কে কি স্টেটমেন্ট দেব বলুন তো? উনি বারবার করে বলে বেড়াচ্ছেন সুভাষচন্দ্র বোস ওয়ার ক্রিমিনাল। হ্যাঁ, ব্রিটিশরা ওয়ার ক্রিমিনাল করেছিল, তার কারণ টোটাল বিষয়টা এমন একটা জায়গায় গেছিল যেখানে সুভাষচন্দ্র বোস ব্রিটিশ সাম্রাজ্যের কাছে একটা ত্রাস হয়ে গেছিল। তার আইনে যেভাবে কাজ করছিল সেটা ত্রাস হয়ে গেছিল। সেই কারণে আমাদের কিছু নেতা, দেশের মন্ত্রী টন্ত্রী, তাদের বুঝিয়ে শুনিয়ে একটা জিনিস ঘোষণা করানো হয়েছিল যে যদি আর কোনো অবস্থায় যদি নেতাজি ফিরে আসেন ভারতবর্ষে, তাহলে তাকে যেন যুদ্ধ অপরাধী হিসেবে ব্রিটিশ সরকারের হাতে ফেরত নিয়ে যাওয়া যায়। আচ্ছা বলুন তো, যদি এই নেহেরু, গান্ধী এবং কংগ্রেস সরকার মেনে নিয়েছে যে নেতাজি মারা গেছেন,
তারপরে এই ধরনের চুক্তির কোন মানেটা আছে, তার মানে তারা জানতেন নেতাজি জীবিত অবস্থায় আছেন, না হলে এই চুক্তিটা হয় না। তারপরে কথাটা হচ্ছে, যদি এই চুক্তিটাই হবে, তাহলে ব্রিটিশদের দ্বারা কোনো একটা চুক্তি স্বাধীন ভারতবর্ষের মানুষ মানবে কেন? যারা ব্রিটিশদের কাছে অপরাধী তারা আমাদের কাছে হিরো, স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, ব্রিটিশদের কাছে ক্ষুদিরাম উগ্রপন্থী ছিল, আমাদের কাছে মহানায়ক। হ্যাঁ, আপনি ভগৎ সিং, সমস্ত মানে যারা যারা অপরাধী হিসেবে যাদের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করে মারা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের কাছে তারা প্রাতঃস্মরণীয়। এই কথাটা আরেকবার বলছি, প্রাতঃস্মরণীয়। সকালবেলা উঠে তাদের নাম করা মানে আমার দেশের প্রতি ভক্তির আরেকটু প্রকাশ। তো তাদের কথা শুনবো না ব্রিটিশদের কথা শুনবো? স্বাধীনতা সংগ্রামীদের কথা মাথায় রাখবো না ব্রিটিশদের কথা মাথায় রাখবো? এইখানে বিষয়টা হচ্ছে, এনারা যে জিনিসটা করতে যাচ্ছেন, যে টোটাল আড়াআড়ি মানে রাজবংশী সমাজ এবং বাঙালি সমাজকে দুটোকে ভেঙে দেওয়ার যে চেষ্টা করছেন, এটা অত্যন্ত একটা বাজে প্রচেষ্টা। তার কারণ এর আগে টুকরে টুকরে গ্যাংরা তাদের প্রচেষ্টা করেছে, ব্যর্থ। সিএ নিয়ে একটা প্রচেষ্টা হয়েছে ভেঙে দেওয়ার, কৃষি আন্দোলন নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, ওয়াকফ বোর্ড নিয়ে দাঙ্গা করে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। এই টুকরে সম্প্রতি ককরোচ পার্টির একটা নিয়ে যে মন্ত্রীরা কি পেপার সেট করে, মন্ত্রীরা কি পেপার লেখে? হ্যাঁ, আপনার যদি দায়বদ্ধতা থাকে, তিনি সেই দায়বদ্ধতা নিয়ে আবার নতুন করে পরীক্ষাও নিয়েছেন এবং সুন্দরভাবে সে পরীক্ষাটা সফল হয়েছে। তারপরেও তিনি আর পদত্যাগ করেছেন। বলতে হবে এই সাহসটা তো প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছিল, তবে এই সিদ্ধান্তটা, এই কড়া সিদ্ধান্তটা নিয়েছেন। এবার কথা হচ্ছে, আপনি যখন ভুল বলেছেন, আপনি যখন জানেন, আপনি কি পড়েননি, পড়াশোনা করেননি, সেই কারণে 8 পাস বলেছে, 8 অবধিও বোধহয় নয়, তাহলে উনি কি করে ইতিহাস জানবেন আর নেতাজির জীবন কাহিনী জানবেন? আমি জানি বেশ কিছু স্কুল ছিল, যখন গিয়ে বললেই হতো স্যার একটা 8 পাস সার্টিফিকেট করে দিন, তখন একটা 8 পাস। কারণ ব্যাপারটা হচ্ছে, যখনই 9, 10 সঙ্গে সঙ্গে বোর্ডের রেজিস্ট্রেশনে চলে আসবে, ফলে 8 দিলে তো আর রেজিস্ট্রেশনে কোনো গল্প নেই। 7 দিক, 8 দিক, 6 দিক, তার কোনো ডকুমেন্টেশনের দরকার নেই। উনি এইরকম মানে আদৌ পড়াশোনা করেছেন এরকম 8 পাস, মানে আদৌ স্কুলে কোনোদিন গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এবার এখানেই আমি একটা প্রশ্নে যাব বলরাম দা, উনি 8 পাস আমি যদি ধরেও নিই, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা 8 পাস লোককে এবং তার এত ভুয়ো পরিচয় থাকা সত্ত্বেও কিভাবে তিনি একটা বিজেপির মতন সর্বভারতীয় একটি ন্যাশনাল পার্টি কি করে সাংসদ পদ পেতে পারে? এখানে কি প্রশ্নচিহ্ন বিজেপির ওপরে উঠছে না? তারা তাদের যারা সাংসদ করছেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা বা সেইভাবে তারা বিস্তারিত বিষয়গুলো না দেখে কিভাবে এইরকম একটা বড় পদে বসিয়ে দেওয়ার জন্য তারা করছেন? 1 নম্বর। 2 নম্বর বিষয়, যখন এই নেতাজির কাণ্ডটা সামনে এলো এবং অনন্ত মহারাজের অনেক বিষয় সামনে এলো, মানে অনন্ত মহারাজ বলতেও লজ্জা লাগে, মানে ওই ভুয়ো যিনি সাংসদ, তারপরেও তাকে অ্যারেস্ট করা হলো না কেন? যখন তার বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন যে ডকুমেন্টস আছে সেগুলো যখন ভুয়ো সামনে আসছে, তাকে অ্যারেস্ট করা হলো না কেন এই নেতাজির বিষয়ে? এই জায়গাটাই বলবো যে আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসিতে যখন তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় যখন শ্রমিক বিদ্রোহ তৈরি হচ্ছে, এর একটা ঘটনার ক্যাসকেটিং এফেক্ট অন্য জায়গায় তৈরি হচ্ছে। যখন কারুর, যারা ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন বা পড়াশোনা করেন, তারা জানেন যে ওখানকার একটা মুভমেন্ট, একটা সিঙ্গাপুর থেকে একটা মুভমেন্ট এখানে যে কি এফেক্টটা তৈরি করছে, এখানে বিপ্লবীদের মনোবল বেড়ে যাচ্ছে যে না, একটা ওখান থেকে ফোর্স আসছে, আমরাও তৈরি হই, আমরাও ব্রিটিশদের উপর আক্রমণ করব। জাপানি বলে প্রচারটা হয়েছে, ব্রিটিশরা চেষ্টা করেছে এবং কংগ্রেসও প্রচুর চেষ্টা করেছে, জাপানিরা আক্রমণ করেছে, জাপানিরা বোমা ফেলেছে। হ্যাঁ, জাপানির প্লেনগুলো বোমা ফেলেছে, কিন্তু সেগুলো বোমা ফেলেছে যাতে আজাদ হিন্দ বাহিনী ঢুকতে পারে। হ্যাঁ, ফার্স্টে যে এখনো নিয়ম, যুদ্ধের আগে বোম্বিং করে আসা, তারপর ফ্রন্টাল কিছুটা বোম করলে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে জাস্ট ফোর্সকে পাঠানো, পদাতিক বাহিনী তারপরে এগোতে আরম্ভ করে। এই নীতি নিয়ে কাজ হয়েছে। এখানে
উনি যে ধরনের বক্তব্য বলছেন, মানে কোনো শিক্ষা দীক্ষার মিনিমামটুকু নেই। লোকের পড়াশোনা হয়তো একাডেমিক পড়াশোনা কম হতে পারে, কিন্তু রাজ্যসভার মতো জায়গা যেখানে প্রচুর লাইব্রেরিতে প্রচুর ডকুমেন্টস আছে। হুম। উনি চাইলেই ডকুমেন্টস গুলো পড়তে পারেন এবং যদি দরকার পড়তো ট্রান্সলেট করে মানে এই সুবিধাটা আছে, কোনো ডকুমেন্টসের ট্রান্সলেশন করা সম্ভব। তো যদি ট্রান্সলেশনও চাইতেন, অন্তত বাংলায় তো পড়তে পারতেন যে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, তার যে ব্রিটিশ ডকুমেন্টস গুলো রয়েছে। ব্রিটিশরা একটা কাজ পৃথিবীতে সব থেকে ভালো করেছে, প্রতিটা ঘটনার ডকুমেন্টেশন গুলো করেছে। অবশ্য এই কথাও ঠিক যে প্রায় 4,000 টন, না 4 টন এরকম একটা কিছু, যাই হোক, এরকম ডকুমেন্টস পুড়িয়ে দেওয়া হয়। এই ডকুমেন্টস গুলো পুড়িয়ে ব্রিটিশরা যখন হ্যান্ড ওভার করছে, পাওয়ার ট্রান্সফার করছে। বড়দা, একদম শেষ প্রশ্নে যাব। এত কিছুর পরও কিন্তু বিভিন্ন জায়গায় এই ভুয়ো মহারাজ সাজা যে সাংসদ, তিনি ক্ষমা চাওয়ার পরও কিন্তু এই রাজবংশীদের কিছু অংশ, এবং ইতিমধ্যে প্রায় 5জন বা 6জন অ্যারেস্টও হয়েছে রাজবংশী, মানে যারা সমর্থন করছিলেন এবং কন্টিনিউ নেতাজিকে নিয়ে কুরুচি কথা বলে যাচ্ছিলেন। তারপরেও এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এই কিছু রাজবংশী যারা এই ভুয়ো মহারাজকে মহারাজ বানিয়ে স্বীকৃতি দিচ্ছেন, এবং সেখানে তারা এখনো পর্যন্ত নেতাজি বা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মন্তব্য করছেন, খুব কটু কথা বলছেন, কুৎসা রটাচ্ছেন অ্যারেস্ট হওয়ার পরও। কি বলবেন? এবং তাতে কি একটা জায়গায় কোথাও হিন্দু সনাতনীদের ওপরেও আক্রমণ হচ্ছে না? আসলে তাই হচ্ছে। বিষয়টা এরকম যে কয়েকটা জায়গায় 500 লোক নিয়ে ওই আমারই ভাই আছে দিবাকর, তার নামে এফআইআর হচ্ছে। কোনো জায়গায় 1000 লোক নিয়ে মিছিল হচ্ছে। আমার ওয়ালে এসে যারা এই রাষ্ট্রবাদী কথাবার্তাগুলো বলছে, নেতাজির হয়ে কথাবার্তাগুলো বলছে, সেখানে গালমন্দ করছে। আসল কথা বিষয়টা এটাই যে এরা বেসিক্যালি খুঁজে বার করতে হবে এদের মোটিভটা কি আছে। এরা কি আদেও অন্য কোনো পরিকল্পনা আছে? এদের মাথার উপরেও কি না কেউ না থাকতে না পারে না, একদম ষড়যন্ত্র করার? একদম একদম তার কারণ যেখানে বিজেপি থেকে তাকে মোটামুটি ক্ষমা চাওয়ানো হয়েছে, যেখানে তার এই পদ্মবিভূষণ নাকি পেয়েছেন বাবা, মমতা দিয়েছে, সেটাকে সরিয়ে নেওয়া হলো, ক্ষমা চাইলো, তারপরেও যখন কন্টিনিউ এই ঘটনা ঘটছে, তাহলে এটা বুঝতে হবে বলরাম দা যে তার মাথার উপরে এইটাই বলতে অন্য কোনো হাত আছে, যেখান থেকে তিনি এত বড় সাহসটা পাচ্ছেন। এবং বিজেপির সাংসদ হয়েও কোথাও বিজেপিকে ছোট করা, বা এখানে তো বিজেপিও কালিমালিপ্ত হচ্ছে, সেটা করার চেষ্টা চলে যাচ্ছে। বিজেপি এখানে টোটালি তাকে তার বক্তব্যটাকে টোটালি অস্বীকার করছে। বিজেপির এখানে একটাই বক্তব্য, বিজেপি যেটা বলেছে যে ওনার যেটা বক্তব্য বলছেন এটা সম্পূর্ণভাবে ওনার বক্তব্য। বিজেপির এখানে না 1 পয়সা লেনা আছে না দেনা আছে, পরিষ্কার বিজেপির স্ট্যান্ড পয়েন্ট এখানে পরিষ্কার হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো দেখাচ্ছেন, যে পশ্চাৎ দেখাচ্ছেন, ফলে যারা যারা এই ধরনের কাজগুলো করছেন না, উৎসাহ আপনাদের পাচ্ছেন, মহারাজের এই উপেন ধরার আপনার উৎসাহটা পাচ্ছেন, সামলে যান। হ্যাঁ, আমরা এখনো বেঁচে আছি, রাষ্ট্রবাদী হিন্দুরা বেঁচে আছে। আপনারা যে খেলাটা খেলছেন সেটা আমরা ধরতে পারছি। সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বলি জিসাস করিডর। এই জিসাস করিডরটা কি, একদম মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় থেকে উত্তরবঙ্গ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ নিয়ে, ওই আপনার মনে আছে রেড করিডোর একটা বলে একটা বিষয় ছিল, যে ভারতবর্ষকে কাটবো কোন ভাবে, নেপাল থেকে আরম্ভ করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে তেলেঙ্গানা পর্যন্ত যাব, অর্থাৎ রাইট সাইড কেটে দেবো। পরিষ্কার মনে আছে, রাইট সাইড কেটে দেবো, লেফট হ্যান্ড রাইটের কোনো পূর্বাঞ্চলকে কেটে দেবো। ঠিক সেই জায়গাটায় ইসলামিক মনে পড়ছে, যখন ওই সিএ আন্দোলনটা হয়, তখন সাজ্জিল ইমাম এরা সব বলেছিল আমরা চিকেন নেক কেটে দিয়ে পুরো পূর্বাঞ্চল কেটে দেবো। এবার বাংলাদেশের যখন মুভমেন্ট গুলো হচ্ছিল 5ই আগস্টের সময়কার, মানে 24-এর 5ই আগস্টের, আপনার সেই সময়, তার আগে আপনাকে আমি বলেছিলাম 5ই আগস্টের অনেক আগে, প্রায়
20 দিন আগে 5ই আগস্টের ঘটনার 20 দিন আগে আপনাকে আমি বলেছিলাম যে এখানে একটা ঝোল পাকানো হচ্ছে। পরবর্তী সময়েও যখন আপনার সঙ্গে ইন্টারভিউ হয় তখনও আমি দেখুন আমি বলেছিলাম এই জায়গাটায় গন্ডগোলটা তৈরি হবে। এক্স্যাক্টলি এখানে বিভিন্ন আমেরিকান ডিপ স্টেট এবং অন্যান্য ফরেন ফান্ডিং এবং জেহাদি ফান্ডিংটা কাজ করছে যাতে এই পূর্বাঞ্চলকে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। ফলে এখানে যদি এই গন্ডগোলের জন্য যদি অ্যাক্সেসটা না থাকে তাহলে অনেকের পক্ষে সুবিধে হবে এই জিসাস করিডরটাকে ইয়ে করার। আমার পরিষ্কার মনে হচ্ছে আপনারা সেই জিসাস করিডরের পার্ট, যে কারণে আপনারা বিভিন্ন জায়গায় বলছেন না আমরা এদিক থেকে ওদিক যেতে দেবো না, দক্ষিণ থেকে উত্তরে যেতে দেবো না। আমরা সব বুঝতে পারছি, এগুলো একটু সাবধান হয়ে যান। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনাদের এমন অবস্থা আমরা করে দেবো না, আমরা যখন মাওবাদীদের ঠান্ডা করে দিতে পারি, আমরা যদি কাশ্মীরে উগ্রপন্থী ঠান্ডা করে দিতে পারি, যদি খালিস্তান উগ্রপন্থীদের ঠান্ডা করে দেওয়া যায়, তাহলে আপনাদের মতো ওই কয়েকজন রাজা মহারাজার পুরো ধরা কয়েকজন মানে 10,000 5,000 না ঠান্ডা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। একটু মানে শুধরে যান, অত্যন্ত মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, একটু শুধরে যান। আপনাদের জন্য যা অপেক্ষা করছে আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদের কিভাবে রাষ্ট্রবাদীরা ধরবে। একদমই বলরাম দা। সুতরাং শুনেই নিলেন দর্শকরা যে এই নেতাজিকে নিয়ে অপমান, এই নেতাজিকে নিয়ে যে ধরনের কুৎসা চলেছে তার ক্ষমা নেই, এবং সতর্ক দিচ্ছেন বলরাম দা, যিনি সমাজসেবী এবং রাষ্ট্রবাদী, তিনি সনাতনী নিয়ে কাজ করেন, তাদের তরফ থেকেও চেতাবনী রইল এই ভুয়ো অনন্ত মহারাজ, যার নাম উপেন্দ্র ধরা, এই উপেন্দ্র ধরাকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বলরাম বসু, আগামী দিন শুধরে যান। নমস্কার দর্শকরা, এতক্ষণ অনুষ্ঠানটি দেখার জন্য।